ভারত হচ্ছে বাংলাদেশের জন্য সবচাইতে বড় শত্রু। এই ভারত গত 17 বছর ধরে বাংলাদেশের বিদ্যুৎ খাতে দাদাগিরি করে আসতেছে। এই বিদ্যুৎ দেয় না, বিদ্যুতের দাম বেশি। এই বিদ্যুৎ উৎপাদনে যদি আমাদের সক্ষমতা থেকেই থাকে, আর আমাদের সক্ষমতা আছে, বিদ্যুৎ খাতে প্রচুর পরিমাণে আমাদের সক্ষমতা আছে, কিন্তু আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে কয়লার খনি নেই। যার কারণে এই কয়লা আমাদেরকে বাহির থেকে আমদানি করতে হয়। আর সরাসরি ইন্দোনেশিয়া থেকে আমরা আমদানি না করে ভারত থেকে কেন আমদানি করছি? গত 17 বছর ধরে এইভাবেই ভারত থেকে আমদানি করা হচ্ছে। তবে কেন আমরা ইন্দোনেশিয়া থেকে সরাসরি না এনে ভারত থেকে আনি, এই ব্যাপারটি আমরা ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করব। কেন আমাদের সেই যোগ্যতা নেই, ভারতের সেই যোগ্যতা কিভাবে হয়েছে। তো এই সিক্রেট বিষয়টি জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভিডিওটি শুরু করি। দেখেন, এই কয়লা ভারত ইন্দোনেশিয়া থেকে আমদানি করে বাংলাদেশে আবার তারা আমাদের কাছে বিক্রি করে, যদিও বেশি দামে বিক্রি করে। এখন কথা হচ্ছে, এই কয়লায় তারা মাটি কেন আমাদেরকে দিয়েছে? গতকালকের একটা ভিডিওতে দেখলাম কয়লার মধ্যে তারা মাটি দিয়ে দিয়েছে। উপরের লেয়ারে কয়লা, পরবর্তী লেয়ারে তারা মাটি দিয়েছে। মাটি দিয়ে আমাদের এই যে কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, পায়রা বিদ্যুৎ কেন্দ্র, আমাদের যে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এই সমস্ত বিদ্যুৎ কেন্দ্রে এই কয়লা যদি ব্যবহার করা হয়, তাহলে কিন্তু আমাদের এই বিদ্যুৎ কেন্দ্রের যে যন্ত্রপাতি আছে, এই যন্ত্রপাতিগুলো কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। নিম্নমানের এই যে কয়লাগুলো তারা বাংলাদেশে পাঠিয়েছে, এই পাঠানোর পেছনে কিন্তু শুধু যে ভারতের হাত রয়েছে তা কিন্তু নয়, এর সাথে বাংলাদেশের কিছু দেশদ্রোহী কর্মকর্তাও জড়িত রয়েছে, যারা এই বিদ্যুৎ খাতে কাজ করছে। এই যে অসৎ কর্মকর্তারা রয়েছেন, তারা দেশটাকে ধ্বংস করার জন্য হাসিনার পক্ষপাতিত্ব করে এখনো পর্যন্ত দেশকে ধ্বংস করার জন্য তারা কিন্তু মানে চক্ষুর আড়ালে কাজ করে যাচ্ছে। এদেরকে খুঁজে খুঁজে বের করে প্রত্যেককে দেশদ্রোহিতার মামলা দিয়ে আজীবনের জন্য জেলে পুরে রাখতে হবে। এরাই হচ্ছে দেশের প্রকৃত শত্রু। এরা জেনে বুঝে এই ভারত থেকে এই যে নিম্নমানের কয়লা, এই নিম্নমানের কয়লা আনা নেওয়া করছে। এর আগেও কিন্তু 2022 সালে এরকম ঘটনা ঘটেছিল। তখনও কিন্তু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা গেছে যে নিম্নমানের কয়লা কিন্তু ভারত আমাদেরকে দিচ্ছে। তারপরও শেখ হাসিনা কিন্তু এই কয়লা আমদানি করত, কারণ শেখ হাসিনার স্বার্থ ছিল ভারতের কাছে। ডক্টর জাফরুল্লাহকে আপনারা তো সবাই চেনেন। এই ডক্টর জাফরুল্লাহ তিনি কিন্তু একটা উক্তি করেছিলেন। তিনি বলেছিলেন, ভারত হচ্ছে এশিয়ার মধ্যে আরেকটা ইসরায়েল। কারণ ইসরায়েল যেভাবে ফিলিস্তিনিতে গিয়ে তারা সেখানে ভাড়াটিয়ার মতো উঠে এখন বলতেছে সম্পত্তি আমাদের, আর যাদের নিজস্ব দেশ, নিজস্ব সম্পত্তি, তারা দেশের বাইরে গিয়ে এখন বলতেছে আমাদের দেশ, আমাদেরকে ফেরত দাও। দেখেন, এই যে ভারত, এই ভারতেরাও কিন্তু এই জায়গার ছিল না। এই ভারতেরাও কিন্তু অন্য জায়গা থেকে এসে ভারতবর্ষের এই এলাকায়, এই সিন্ধু উপত্যকায় তারা এসে এখানে বসতি গড়তে গড়তে একসময় এখানকার স্থানীয় হয়ে যায়। আর এখানকার যে স্থানীয় বাসিন্দারা ছিল, তারা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দিকে চলে যায়। এই যে ইসরায়েলিদের চরিত্র ভারতীয়দের মধ্যে বিদ্যমান। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ কিন্তু পবিত্র কোরআনের মধ্যে এই ইহুদি এবং মুশরিকদেরকে মুসলিমদের শত্রু হিসেবে বলে দিয়েছেন। যেহেতু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, সেহেতু বিষয়টা কিন্তু একেবারে 100% সত্য। ইহুদি এবং মুশরিক এই দুইটি জাতিই হচ্ছে মুসলিমদের জন্য সবচেয়ে বড় শত্রু। এখন মুসলিমরা দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে না, তারা মারামারি পছন্দ করে না, এই জন্য তারা কি করছে, আলাদা সাইড হয়ে গেছে। যেমন পাকিস্তান আলাদা সাইড হয়ে গেছে, ভারত আলাদা সাইড হয়ে গেছে, ওদিকে নেপাল, ভুটান, এই সমস্ত যে বিভিন্ন রাষ্ট্রগুলো যারা মুসলিম রাষ্ট্র আছে, যেমন শ্রীলঙ্কায় কিন্তু মুসলিম অনেক বেশি। দেখেন, এই যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। তাহলে ভারতের আশেপাশের এই রাষ্ট্রগুলোকে ভারত কিন্তু দিনের পর দিন নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। এই জন্যই কিন্তু এই ডক্টর জাফরুল্লাহ তিনি বলেছেন যে ভারত হচ্ছে ইসরায়েল এই এশিয়া মহাদেশের মধ্যে। স্বাধীন যে জাতিসত্তা হিসেবে টিকে থাকতে হলে বাংলাদেশকে ভারত থেকে ভিন্ন চিন্তা করে তারপরে এগোতে হবে, এটা ডক্টর জাফরুল্লাহ কিন্তু এই উক্তি করেছেন। তাহলে এই যে ভারত দেখেন আমাদেরকে দিনের পর দিন ঠকিয়ে আসছে, এখন এই কয়লার মধ্যে তারা আমাদেরকে মাটি দিয়ে আমাদের দেশের এই যে
সম্পদ তাপবিদ্যুৎ কেন্দ্র, এই তাপবিদ্যুৎ কেন্দ্রকে ধ্বংস করার যে নীল নকশা তারা এঁটেছে, এই নীল নকশা বন্ধ করার জন্য সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে। আর যারা এর সাথে জড়িত সেই সমস্ত কর্মকর্তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে দেশদ্রোহিতার মামলা দিয়ে আজীবনের জন্য জেলে পুরে রাখতে হবে, কারণ এরা দেশের বিরুদ্ধে কাজ করেছে। আপনি যদি মনে করেন ভারতের এই ষড়যন্ত্র শুধুমাত্র লাভের জন্য, তারা এই কয়লার ভিতরে মাটি দিয়ে লাভ বেশি করতে পারবে, এটা যদি মনে করেন তাহলে একেবারে ভুল করবেন। তাদের ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে দুর্বল করে রাখা। এই দুর্বল করে রাখার চেষ্টাটা তারা করতেছে, এটা হচ্ছে কূটনৈতিক একটা কৌশল। মোদি এই কূটনৈতিক কৌশলটা অবলম্বন করে বাংলাদেশকে এখন দুর্বল করে রাখার চেষ্টা করতেছে। যদি হঠাৎ করে আমাদের মাতারবাড়ি কেন্দ্রের, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের এই যে বিদ্যুৎ কেন্দ্র ধাম করে নষ্ট হয়ে যায়, তখন কিন্তু সরকারের উপরে মানুষ দায় চাপাবে, কারেন্ট থাকবে না, কারেন্ট চলে যাবে, বিদ্যুৎ আমরা পাবো না, তখন কিন্তু আমরা সরকারের উপর দায় চাপাবো। আসলে কিভাবে কি ঘটেছে, কোথা থেকে কি করা হয়েছে, এটা কিন্তু মোটেও আমরা তখন খোঁজ করব না, খোঁজ করে বের করার চেষ্টাও করব না। আর চেষ্টা করলেও অনেক দেরি হয়ে যাবে, ততদিনে আমরা আন্দোলন করে এই সরকারের দফা শেষ করে ফেলব। এজন্য বুদ্ধিমান মানুষ সবসময় কিন্তু কাজ করার আগে ভেবেচিন্তে তারপরে করে। দেখেন, এই কয়লা আসার পরে এতদিন পর্যন্ত বাংলাদেশে চেক হলো না, এখন হঠাৎ করে চেক করা শুরু হলো, কারণ সচেতন এবং বুদ্ধিমান সরকার আমরা পেয়েছি। আমরা এমন একটা সময় উপস্থিত হয়েছি, আমরা এমন একটা সময় আছি যে সময়টায় আমরা নিজেদেরকে খুবই ভাগ্যবান মনে করছি, কারণ নোবেল বিজয়ী একজন ব্যক্তি আমাদের দেশের প্রেসিডেন্ট, এবং তিনি আমাদের দেশের প্রধান হয়ে বিদেশিদেরকে যেভাবে বাংলাদেশে আনছেন, যেভাবে বাংলাদেশে তাদেরকে বিনিয়োগ করাচ্ছেন, তাতে আমরা আগামী 10 বছরের মধ্যেই 100 বছর সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমরা যারা 100 বছর বাঁচবো না, তারা কিন্তু 100 বছরের যে সুখ, যে স্বাবলম্বী, এটা কিন্তু আগামী 10 বছরের মধ্যে আমরা দেখে যেতে পারবো। হাসিনার আমলেও কিন্তু এই ধরনের প্রতারণা কয়েকবার এই ভারত সরকার করেছে, কিন্তু হাসিনা এগুলো আমলে নেয়নি। শুধুমাত্র কয়লার ক্ষেত্রে যে ভারত আমাদেরকে ঠকিয়েছে তা কিন্তু নয়, ভারত আমাদেরকে বিভিন্ন আমদানিকৃত প্রত্যেকটা পণ্যের দ্বারা তারা কিন্তু আমাদেরকে ঠকিয়েছে। সেই প্রত্যেকটা পণ্যই কিন্তু আমরা জোর করে, আমরা কিন্তু আমাদের মনের ইচ্ছার বাহির থেকে আমরা তারপরে কিন্তু সেটাকে ব্যবহার করেছি এবং বেশি দাম দিয়ে সেটাকে আমরা ক্রয় করেছি। যে জিনিসটা পাওয়া যেত 2 টাকায়, সেটা আমরা ভারত থেকে 4 টাকায় খরিদ করে তারপরে ব্যবহার করেছি। এখন অবস্থাটা কি দেখেন, এখন আমাদের দেশে পেঁয়াজের দাম কম, আলুর দাম কম, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কম, বিভিন্ন জিনিসের দাম ধীরে ধীরে কমে আসতেছে। এখন আমরা কিভাবে চলতে পারতেছি? ভারতকে যে জাতি বয়কট করতে পারবে, ভারতকে যে জাতি প্রশ্রয় না দেবে, সেই জাতি, সেই দেশ তত বেশি স্বাধীন থাকতে পারবে, তত বেশি ভালো থাকতে পারবে। তাছাড়া ভৌগোলিক অবস্থার দিক থেকে বাংলাদেশ কিন্তু একটা শক্তিশালী রাষ্ট্র। এই বাংলাদেশের উপরে না পারবে চায়না থেকে কোনো আঘাত আনতে, না পারবে আমেরিকা থেকে কোনো আঘাত আনতে, কারণ এই দেশে যুদ্ধ করার মতন কোনো ক্যাপাসিটি কোনো রাষ্ট্রের নাই। এর ভৌগোলিক অবস্থার কারণে অনেক দিক থেকে এই রাষ্ট্রে কেউ যুদ্ধ করার সাহস পর্যন্ত করবে না। এমনকি আলেকজান্ডার পর্যন্ত এই রাষ্ট্রে যুদ্ধ করার সাহস করে নাই। আলেকজান্ডার পর্যন্ত এই বাংলাদেশে আসতে ভয় পেয়েছে, তিনি তার লস্কর বাহিনীকে এখান থেকে উঠিয়ে নিয়েছেন, এখানে তিনি যুদ্ধ করতে ভয় পেয়েছেন। ভারতকে আমরা বাংলাদেশের মানুষ হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের সাথে লেনদেন করলে, আমাদের সাথে আপনারা যদি লেনদেন করতে চান তাহলে সঠিক পন্থা এবং ভালোভাবে আপনাদের লেনদেন করতে হবে। এবার আসুন, আমরা কেন ইন্দোনেশিয়া থেকে আমাদের এই যে কয়লার আমদানি, এটা আমরা করতে পারি না, কেন সরাসরি আমরা ইন্দোনেশিয়া থেকে আনতে পারি না? দেখেন, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রেই কিন্তু কয়লার খনি আছে, তবে ইন্দোনেশিয়া থেকে আনলে আমাদের এই যে কয়লার চাহিদাটা মেটে এবং আমরা খুব কম দামে আনতে পারি, আর আনলে আমরা সেখান থেকে লাভবান হই, আমাদের কস্টিং খরচটাও কম হয়। তাহলে কেন আমরা ইন্দোনেশিয়া থেকে সরাসরি বাংলাদেশে আমরা এই জিনিসটাকে ইম্পোর্ট করি না, কেন আমরা সেটাকে আনি না? কারণ হচ্ছে, কয়লা এনে আমরা যে হাবটায় রাখবো, আমরা যে স্থানে রাখবো, ওরকম বড় কোনো স্থান আমাদের বন্দরে স্থাপিত নেই। ওরকম কোনো বন্দর আমাদের নেই যে বন্দরে আমরা কয়লা এনে রাখতে পারবো। যার কারণে
ভারতের একটি কোম্পানি এই কয়লা তারা সেখানে তাদের হাব আছে, তাদের জায়গা আছে, সেখানে তারা এনে রাখে, ওখান থেকে ছোট ছোট জাহাজে করে আমাদের দেশে আসে। তাহলে আমরা এখন কি করতে পারি? হ্যাঁ, আমরা গভীর সমুদ্র বন্দরে আমাদের কয়লাগুলোকে আনলোড করতে পারি। সেখান থেকে আনলোড করে ছোট ছোট লাইটারে করে, জাহাজে করে, ছোট ছোট জাহাজে করে আমরা কিন্তু বিভিন্ন বন্দরে পৌঁছে দিতে পারি এবং সেখান থেকে কিন্তু আমরা এইভাবে আমাদের ব্যবসাটা শুরু করতে পারি। আমরা ছোট পরিসরে কিন্তু আমদানি করতে পারি ইন্দোনেশিয়া থেকে কয়লা। কয়লা আমদানি যদি আমরা সেখান থেকে সরাসরি করি তাহলে আমরা সলিড কিছু কয়লা পাবো, আর ওই কয়লাগুলো দিয়ে আমরা কিন্তু আমাদের এই যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারবো, চালাতে পারবো। আমরা কিন্তু এর আগে চায়না থেকেও কয়লা আমদানি করতাম, কিন্তু চায়নার কয়লাগুলো ভারতের মতোই মানহীন, যার কারণে চায়না থেকে আমরা কয়লা আমদানি করতে চাই না। আমরা কয়লা সরাসরি ইন্দোনেশিয়া থেকে আমরা আমদানি করতে পারি, তাহলে আমাদের ভালো মানের কয়লা পাওয়ার সম্ভাবনা বেশি। দর্শক, ভারত আমাদের সাথে যে আচরণটা করেছে বিগত দিনে আর এখনো পর্যন্ত, তারা আমাদের সাথে এই লেনদেনের ব্যাপারেও যে কাজটা ইতিমধ্যে করেছে, কয়লার মধ্যে মাটি প্রেরণ করেছে, কয়লার মধ্যে মাটি দিয়ে দিয়েছে, আমাদেরকে ধ্বংস করার যে নীল নকশা করেছে, আর এর সাথে যারা জড়িত রয়েছে তাদের ব্যাপারে আপনি জনগণ হিসেবে আপনার সিদ্ধান্ত কি? অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আমরা আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম। আজ বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।